নমস্কার সকল দর্শককে আজকের ইউটিউব চ্যানেলের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। রবির যে আগামী কাল থেকে মকর রাশিতে পরবর্তী 30 দিনের জন্য গোচর সংগঠিত হতে চলেছে, তার উপরে এই আলোচনাটা কন্টিনিউ করব। আলোচনা শুরুর আগে শুধু দুটো কথা আপনাদের বলিনি, বহু মানুষ যোগাযোগ করেছেন, আমি প্রপারলি তাদের সাথে কোঅর্ডিনেট করতে পারিনি, কিছু সমস্যা রয়েছে। সেই সমস্যাগুলোর কারণে যারা ফোন পাননি বা আমি ফোন রিসিভ করতে পারিনি তারা একটু ক্ষমা করবেন আমাকে। আমার কটা দিন সময় লাগবে, 2-3টে দিন গেলে ঠিক হয়ে যাবে। আর নাম্বার 2 হচ্ছে যে বহু মানুষ SMS করেছেন, আমি যারা SMS করেন আমি চেষ্টা করি আমার অবসর সময়ে আমি সেগুলোকে উত্তর দেওয়ার, কিন্তু আমি একটি SMS-এরও উত্তর দিতে পারিনি। তো সেটাও একটা নেগেটিভ জায়গা, তো কোঅর্ডিনেশনের জায়গায় নেগেটিভিটি হচ্ছে আর কি। তো সেটা যার জন্য একটুখানি মার্জনা করবেন প্রত্যেকে। যাই হোক, আমি একদম নর্মাল আলোচনায় চলে যাচ্ছি। আলোচনা শুরুর প্রাককালে শুধু আপনাদের বলবো, আপনারা দয়া করে একটু শেয়ার করবেন এবং প্রয়োজন মনে করলে আপনারা সাবস্ক্রাইব করবেন, বাট শেয়ার করবেন অবশ্যই, কারণ এটা ভীষণ গুরুত্বপূর্ণ একটা গোচর। এই যে একটা মাস যেটা আগামী সংগঠিত হবে কাল থেকে, আমি আজকে 13 তারিখ সন্ধেবেলা ভিডিও করছি, তা আগামী কাল থেকে যেটা সংগঠিত হবে সামনের মাসের প্রায় 14 তারিখ পর্যন্ত, এই সময়টা খুব ক্রুশিয়াল টাইম, ইন অল আসপেক্ট ক্রুশিয়াল টাইম। কেন সেটারই ব্যাখ্যা এখন আপনাদের বলবো। সেটা হচ্ছে আগামীকাল সংক্রান্তি রয়েছে, অর্থাৎ রবি মকর রাশিতে যাত্রা করবে। হঠাৎ করে সংক্রান্তি কেন বলা হয়? সংক্রান্তি নর্মালি মাসের শেষ দিনকেই বলা হয়, প্রত্যেক মাসেই। মানে যে মাসে আমরা যে ইংরাজি মাসগুলো ধরি সেই মাসগুলো অ্যাকচুয়ালি মাঝামাঝি বরাবর বাংলা মাসগুলো শুরু হয়, মোর অর লেস। শ্রাবণ মাস ভাদ্র মাস একটু বেশি গিয়ে শুরু হয়, অর্থাৎ 15 তারিখ ক্রস করে, আবার সেরকম মাঘ মাস ফাল্গুন মাস একটু এগিয়ে শুরু হয়, এইভাবে ব্যালেন্সটা করা হয়। তো যাই হোক, তো রবি মোটামুটি একটা ঘরে অর্থাৎ একটা রাশিতে 30 দিন অবস্থান করে। তার গতি মোরলেস দিনে 1 ডিগ্রির থেকে সামান্য একটু কম, তো 360 ডিগ্রি সে 365 দিনে অতিক্রম করে, তো এই হিসাবে সামান্য কম। যাই হোক, সেটাকে আমরা মানে তর্কের খাতিরে 1 ডিগ্রি ধরে নিয়ে আলোচনাটা করি। তো রবি কি করবে? প্রত্যেক মাসের শেষ দিনে, বাংলা মাসের শেষ দিনে সে সেই ঘরটি ত্যাগ করে পরের ঘরে যাত্রা করে, অর্থাৎ একটা থ্রেশহোল্ডকে সে ডেঙায়। সেটাকেই আমরা এক কথায় বলি সংক্রান্তি। প্রত্যেক মাসেই হয়। মকর সংক্রান্তি মানে মকর রাশিতে প্রবেশ করতে চলেছে। এই সময় থেকে অ্যাকচুয়ালি উত্তরায়ণ শুরু হয়, অর্থাৎ দিন বড় হওয়া শুরু হবে। দিন বড় হওয়া শুরু হয়ে যায় মোটামুটি 22শে ডিসেম্বর থেকেই, যে যখন থেকে আমরা বড়দিন উদযাপন করি বা যেটাকে একটা ট্রেডমার্ক হিসাবে রেখে দিয়েছি, 22শে ডিসেম্বর থেকেই শুরু হয়ে যায়। কিন্তু তারও প্রথম দিকেই কোনো কিছু খুব দ্রুত শুরু হয় না, সেটার একটা বেগ নিতে সময় লাগে। বেগটা নেওয়া শুরু হবে আগামীকাল থেকে এবং এটা চলতে থাকবে নিয়ার অ্যাবাউট 13 এবং 14ই জুলাইয়ের জাংচার পর্যন্ত, অর্থাৎ প্রায় 6 মাস। এই সময়টাতে আমাদের যে সৌরজগৎ আছে এর মধ্যে যে দেবদেবীরা রয়েছে, অর্থাৎ বিভিন্ন যে গডস অ্যান্ড ডেমিগডসরা রয়েছে, তারা অ্যাক্টিভ থাকে এই সময়টাতে। আমাদের যত মাঙ্গলিক কার্য এই সময় সংগঠিত হয়। প্রথম মাঙ্গলিক কার্য যেটা সংগঠিত হবে সেটা হচ্ছে মানে একদম বছরের, যেটাকে আপনি বলতে পারেন প্রথম মাঙ্গলিক কার্য, সেটা হচ্ছে রথযাত্রা। মানে বছরের সব থেকে শুভ দিন। অনেক সময় ভগবান পরশুরামের জন্মকেও খুব ট্রেডমার্ক হিসাবে রাখা হয়, কিন্তু তার থেকেও গুরুত্বপূর্ণ হচ্ছে রথযাত্রা, অর্থাৎ আষাঢ় মাসের শুক্ল পক্ষের দ্বিতীয়ার দিন, যেদিন ভগবান সশরীরে বাইরে আসেন সমস্ত ভক্তদের দর্শন দেওয়ার জন্য। সেই দিনটা সব থেকে গুরুত্বপূর্ণ দিন, সেইটা এই সময়ের মধ্যে পড়ে। আপনারা দেখবেন আমি যে টাইমটা আপনাদের বললাম, এই টাইমটা মোটামুটি শেষ হয়, অর্থাৎ এটা
প্রায় ধরুন এই যে 6টা মাসের যে ক্লোজারটা হয় সেই ক্লোজারটা কিন্তু সেটা দিয়ে হয়। যত মাঙ্গলিক কার্য মোর অর লেস সেই দিন খুব ভালোভাবে উদযাপন করা যেতে পারে। আমি কেন বলছি, তার কারণ আজকের দিনটা একাদশী আছে, তো সেই একাদশীর কিছু গুরুত্ব রয়েছে। এই একাদশীতে আমাদের যে একদম শেষের দিকে ভগবানের যে একদম শেষের দিকের ডেরিভেটিভ, যেটাকে আমরা ক্ষীরোদাক্ষায় বিষ্ণু বলি, তো সেই ভগবান তার একটা শিফট চেঞ্জ করে। অনেকে বলে নিদ্রা থেকে জাগেন, অনেকে বলে পাশ পরিবর্তন করেন। সেরকম কি করেন সেরকম শাস্ত্রে কিছু বলা নেই, বলা আছে অ্যাক্টিভেশন হয়, অর্থাৎ কার্যকরী হয়। তার মানে কি ভগবান অন্য সময় অকার্যকরী অবস্থায় থাকেন তা নয়, বাকি সময়ও থাকেন। এই সময় কিছু স্পেসিফিক কর্ম থাকে, সেই কর্মগুলো সংগঠিত করতে হয়। তার মধ্যে আজকে একাদশী পড়েছে, তো সেই দিনটাও যথেষ্ট গুরুত্বপূর্ণ একাদশী। তো মকর সংক্রান্তির আগের দিন পড়ছে, ভালো দিন। অনেকে মানে এটাকে মোক্ষদা একাদশী বলা হয়, অনেকে বৈকুণ্ঠ একাদশী বলা হয়, অনেকে পুত্রবা একাদশী বলা হয়, বিভিন্ন নাম আছে। তো প্রত্যেকটা একাদশীরই নাম আছে, তো সেই নামের কিছু তাৎপর্যও আছে, মহত্বও আছে। যাই হোক, সেটা কেন ঘটছে সেটা বলার একটা প্রধান কারণ হলো রবি আজকে 29 ডিগ্রি ক্রস করে গেছে, অর্থাৎ রবি এখন ইনঅ্যাক্টিভ স্টেজে চলে গেছে। এই মুহূর্তে সে মকর রাশি স্যাজিটেরাসে বসে রয়েছে এবং স্যাজিটেরাসের নবাংশেই বসে রয়েছে একদম শেষের দিকে। তো রবি এখন এই মুহূর্তে কোনো কাজ করছে না, সে এখন শনির ঘরে প্রবেশ করতে চলেছে। এখন মানে খুব নর্মালি যদি আপনারা চিন্তা করেন, তো শনির ঘর কি বলা হয়, যে তার বিপরীত ক্যারেক্টারের ঘর। কিন্তু স্যাটার্ন তার পুত্রও বটে, কিন্তু রবি পুত্রম যমাগ্রজম, অর্থাৎ যমের অগ্রজ, যম রবির পুত্র। তো তিনিও হচ্ছেন আমাদের যমরাজের বরদা। সেই হিসেবে আমরা মন্ত্র পড়ি না, মানে শনিদেবের মন্ত্র পড়ি, তো সেই হিসাবে শনিদেবের ঘরে রবি এসে ঢুকছেন। প্রবলেমটা কোথায় আছে দেখুন, কালপুরুষের 12টা ঘর দিয়ে রবি পাস করবে। রবি যখন মনে করুন রবির যেটা মানে এই ঘরের মধ্যে যেটা রাজধানী সেটা হচ্ছে লিও, এবার রাজধানী থেকে সবচেয়ে দূরবর্তী স্থানে রবি চলে আসছে, মানে মোরলেস 150 ডিগ্রি ক্রস করে চলে আসছে। 150 ডিগ্রি থেকে 210 ডিগ্রি পর্যন্ত এই যে 60টা ডিগ্রি রবি অতিক্রম করবে, এই সময় রবি তার ঘর থেকে সব থেকে দূরে অবস্থান করবে। রবি যখন তার ঘর থেকে দূরে অবস্থান করবে, সেই জায়গাটাকে কি করবে, সেই জায়গাটা কম্পারেটিভলি ঠান্ডা জায়গা। একটা জায়গায় আগুন জ্বলছে, আমরা যদি তার কাছে যাই আমাদের গায়ে হিট লাগতে পারে, দূরে গেলে কমে যাবে। তো শনি এত ঠান্ডা কেন, শনি রবির থেকে সব থেকে দূরে থাকে। দুজনের যে গুণের ডিফারেন্স, আমি অনেকবার আপনাদের গুণ নিয়ে ধর্ম নিয়ে বিভিন্ন রকম কথা বলি, এই গুণ এবং ধর্মের মধ্যে এখানে একটা খুব সাদৃশ্য আছে। গুণ হচ্ছে এমন এক মানে বা ধর্ম হচ্ছে এমন একটা জিনিস যেটা থেকে তাকে পৃথক করা যায় না। তো শনির গুণ কি, শনির ধর্ম কি? ঠান্ডা প্রথম, শীতল। একজন যোগী, একজন সেজ, একজন মনি, তার প্রথম ক্যারেক্টার হচ্ছে সে ঠান্ডা। সে কোনো ব্যাপারে বিচলিত হয় না, সে খুব ধীরে কাজ করে কিন্তু প্রচণ্ড মানে কনসেন্ট্রেট করে একটা কাজ করে, এবং সেই কাজটা প্রতি সে খুঁতখুঁতে হন, কোনো রকম কারোর ইন্টারফেয়ারেন্স সে পছন্দ করেন না, এবং কাজটার মধ্যে একদম যথার্থতা যেটা তৈরি করা হয় সেটাই স্যাটার্নের কাজ। একজন একজন সেজের যে ক্যারেক্টার, তো সে শীতলতা হচ্ছে সেখানেই নির্দেশ। এবার রবি যখনই প্রবেশ করবে সেখানে, রবি সেই ঘরে ভারসাম্যটা নষ্ট করবে। প্রত্যেক বছরই রবি যায়, কিন্তু প্রত্যেক বছর তো সেখানে শনি অবস্থান করে না, শনি এখন নিজে অবস্থান করবে। তো পিতা এবং পুত্র একসাথে অবস্থান করবে, তার সাথে তার একজন অমাত্য সেখানে বকরি হয়ে যাবে, অর্থাৎ আগামীকালও সেও বকরি হয়ে যাবে। সেখানে 16 ডিগ্রি 11 মিনিটে গিয়ে বকরি হবে বুধ। শুক্র তার দ্বাদশে অলরেডি বকরি রয়েছে। তো রবি সেখানে যাওয়ার পরেই কিছুদিন পরে, অর্থাৎ 19 তারিখ থেকে, মানে সামনের মাসের ফেব্রুয়ারি মাসের 22 তারিখ পর্যন্ত শনি হয়ে যাবে অস্তমিত।
অর্থাৎ অস্তমিত মানে কি, উইকনেস এসে যাবে শনির। শনি খুব ঠান্ডা প্ল্যানেট, শনির পাশে যদি কোনো গরম কিছু থাকে, সেটা তার পিতাই হোক না কেন, তার পিতা গরম ক্যারেক্টারের, কিন্তু শনি নিজে ঠান্ডা প্রকৃতির, সব থেকে দূরে অবস্থান করে। অনেকে বিমাতার সন্তানও বলে। শনিকে বহু মানুষ এবারে ত্যায্য করে দিয়েছে। রবি কোনো ত্যায্য ট্যায্য করেনি, সবার একটা গুণ আছে। পিতার থেকে জন্ম। সূর্যকে কি বলা হয়, সূর্য নারায়ণ বলা হয়, অর্থাৎ সৌরজগতের মধ্যে ভগবানের গুণ আছে, তার মধ্যে কিছুটা সেই গুণটা আছে বলেই দেখবেন সূর্যদেবের যদি কোনো, সূর্য কিন্তু দেবতা, পূর্ণ দেবতা, ডেমিগডস নয়। দেখবেন তার হাতে চক্র আছে, সুদর্শন আছে, সুদর্শনের অংশ আছে আর কি। সুদর্শন তো নিজে একজন দেব না, তো তার একটা অংশ আছে। তো তাকে, তার যে অবয়বটা বানানো হয়, সে অবয়বটা কিন্তু দেখবেন আপনি শ্রী বিষ্ণুর সাথে আপনি প্রচুর রিজেম্বলেন্স পাবেন। ইভেন তার যে রথ চালায়, সেই রথ চালায় পর্যন্ত অরুণ কিন্তু সেই গরুরের দাদা। অ্যাকচুয়ালি তার মা তাকে আগে জন্ম দিয়ে ফেলেছিল, তার ডিমটা আগে ফাটিয়ে ফেলেছিল, তার ফলে তার নিম্নাংশটা তৈরি হয়নি। অরুণের নিম্নাংশ তৈরি হয়নি। তখন ভগবান তাকে আশীর্বাদ করে যে তুমি এই অবস্থায় মহান শক্তিশালী এবং তুমি সূর্যদেবের রথ চালাবে। তরুণ রথটা চালায়। প্রচুর রিজেম্বলেন্স আছে দুজনের মধ্যে। এবং ভগবান প্রথম এই সৌরজগতের মধ্যে যাকে জ্ঞান দিয়েছিলেন, তার পরমগুহ্য জ্ঞান, সেটা তিনি সূর্যকে, বিভূতিষ্মানকেই দিয়েছিলেন। সূর্যের মধ্যেই গুণ আছে। আমি বহুবার বলেছি সূর্যের থেকে জ্ঞানী কেউ নেই, কিন্তু তবুও বৃহস্পতি তার ডেমিগডস হয়েও তাকে কিন্তু সৌরজগতের মধ্যে তার গুরু হিসাবে স্বীকৃত করা হয়েছে, এবং রবি সেই স্বীকৃত অংশটাকে মেনে নিয়েছে, কারণ সেটা ডাইরেকশন অফ দি সুপ্রিম পার্সোনালিটি, তাকে মানতে হয়েছে। বাট রবি যখন শনির ঘরে ঢোকে, রবির ক্যারেক্টার কি? রবি হচ্ছে আমাদের সোল, রবি হচ্ছে আমাদের আইডেন্টিটি, রবি হচ্ছে আমাদের ক্ল্যান, রবি হচ্ছে আমাদের লিনিয়েজ, রবি হচ্ছে পিতা, পিতৃব্য যারা আছে, আমাদের বংশ, আমাদের মর্যাদা, আমাদের আত্মসম্মান। রবি হচ্ছে অর্থেরও কারক, ধনসম্পত্তি। কলিযুগের সম্পত্তি, অনেকবার বলেছি যে ধনসম্পত্তি কিন্তু মানুষের একটা বলতে পারেন তার একটা যশের কারণ। যেরকম পূর্ব যুগে মানুষের যশের যেটা কারণ থাকতো, সেটা তার কোনো গুণ, অবশ্যই তার কোনো বিদ্যা, তার কোনো শিক্ষা, তিনি তার মধ্যে তিনি ঈশ্বরের কাছাকাছি অবস্থান করছেন, বা তো কতটা তিনি তপ জপ তিনি নিজের মধ্যে এভলভ করতে পেরেছেন, তার উপর ডিটারমাইন্ড হতো। কলিযুগে সেরকম কোনো ডিটারমিনেশনের কথা বলা হয়নি মানে বলেছেন করতে, কিন্তু সেটার খুব একটা গুরুত্ব প্রদান করা হয়নি। তার মানে এটা নয় যে সেটা থেকে বিরত থাকতে বলা হয়েছে, কিন্তু সেটা করলে আপনাকে সমাজের সংখ্যাগরিষ্ঠ মানুষই হয় ভণ্ড বলবে, অথবা বলবে মিথ্যা কথা বলে, বা বলতে পারে এর কোনো অর্থ কামানোর কোনো উদ্দেশ্য আছে, অর্থাৎ আপনার গায়ে একটা খারাপ তকমা বসিয়ে দেবে। এটা কলির একটা একটা নর্মাল অধর্মের কারণ। কলি আমাদের মস্তিষ্কে বসবাস করে। হ্যাঁ, পরীক্ষিত যখন ঋষির গলায় সাপ পরিয়ে দিয়েছিল, তখন কলি তার মাথায় বসবাস করছিল। কলি যে 6টা জায়গায় বসবাস করে, তার মধ্যে মানুষের ব্রেন একটি। আমাদের ব্রেন কলিযুগে অত্যন্ত পলিউটেড, কন্টামিনেটেড। আমি অন্তত 20 বছর এই ফিল্ডে রয়েছি, কিছু না করেও 50,000 লোকের হরোস্কোপ দেখেছি। একদম দায়িত্ব নিয়ে বলছি, দেখেছি। আমি দেখেছি 90% মানুষ একজন অ্যাস্ট্রোলজারকে পুরোপুরি বিশ্বাস করে না, সেভাবেই লোকটার কোনো উদ্দেশ্য আছে। এটা আমি একদম নিজের এক্সপিরিয়েন্স বলছি। আমার খুব একটা লোকজনের সাথে পরিচিতি নেই, মানে যারা এই পেশার সাথে অন্যান্য যারা আছেন, তারা বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্তে থাকেন, এবং তারা অধিকাংশই প্র্যাকটিস করেন না, অর্থাৎ মূল্য নিয়ে প্র্যাকটিস করেন না, যেটা আমি করি। তো তার ফলে তাদের সাথে আমার একটা বেসিক ডিফারেন্স আছে। কিন্তু দ্য ফ্যাক্ট হচ্ছে যে অধিকাংশ মানুষ সেটা বিশ্বাস করেন না। বিশ্বাস যেহেতু করেন না, তার বিশ্বাস না করার একটা বেসিক কারণই হচ্ছে এই যুগের প্রকৃতি। সুতরাং কাউকে আলাদাভাবে দোষ দিয়ে লাভ নেই।
তিনি ভাবেন ঠিক আছে দেখা যাক কিছু যদি হয়। হ্যাঁ, কিন্তু মানে এইটা আগে ঘটতো না। এবার এই কথাগুলো কেন বলছি, রবি যখন এখানে ঢুকবে, আমি ডেটটা একটু বলে দিই আগে। আগামীকাল 14 তারিখ দুপুর 2:12 রবি স্যাজিটেরাস মানে ধনুরাশি ত্যাগ করে মকর রাশিতে প্রবেশ করবে এবং থাকবে 13/2/2022 রাত্রি 3:41 পর্যন্ত। এই 30 দিন রবি মকর রাশিতে গোচর করবে এবং মকর রাশি থেকে বেরিয়ে সে যখন কুম্ভ রাশিতে ঢুকবে এবং বৃহস্পতির সাথে একত্রে গোচর করবে, সেই অবস্থাতেও কিন্তু শনি থেকে মোটামুটি 15-15.5 ডিগ্রি পর্যন্ত শনি কম্বাস্ট থাকে এখানে, অর্থাৎ অস্তমিত হয়ে যায়। রবির যে তেজ আছে সেই তেজ নিতে পারে না। বুধও অস্তমিত হয়, কিন্তু বুধের অস্তমিতের এফেক্ট হয় না, খুব মাইনর এফেক্ট হয় না বলাটা ভুল, খুব মাইনর এফেক্ট হয়। পণ্ডিতদের মধ্যে বিতর্ক আছে এই নিয়ে, কিন্তু অধিকাংশ পণ্ডিতই মাইনর এফেক্টের পক্ষে বলেছে, কারণ বুধও তো থাকবে, বুধকেও সে ক্রস করে যাবে। বুধ তো সবসময় রবির কাছে থাকে, ফলে বুধ আলাদা করে অস্তমিত হওয়ার কোনো এফেক্ট নেই। বুধের যে টেম্পারেচার, আমি অনেকবার আপনাদের বলেছি যে বুধ নিজের অ্যাক্সিসে যতদিনে ঘোরে তার থেকে কম সময় সূর্যের চারপাশে ঘোরে। তার ফলে বুধের একটা দিক মানে বুধের দিন রাত্রি আমাদের যেরকম 24 ঘন্টায় হয়, সেটা অনেক বেশি সময় হয়, বুধের 1 বছরের থেকে বেশি। ফলে বুধের যে দিকটা পৃথিবীর সূর্যের দিকে থাকে সেদিকটা পুড়ে যায় এবং উল্টো দিকটা একদম ঠান্ডা থাকে। তো বুধের মধ্যে যে ডুয়ালিটির কারক, সেটা বুধের নেচারের মধ্যেই রয়েছে, প্রত্যেকটা গ্রহের মধ্যেই রয়েছে, বুধের মধ্যে তো রয়েছে। তো বুধ যেহেতু সূর্যের কাছেই থাকে, ফলে আলাদা করে অস্তমিত হওয়া নিয়ে পণ্ডিতদের মধ্যে বিতর্ক রয়েছে। কিন্তু অন্যান্য সমস্ত গ্রহই, রাহু কেতু ব্যতিরেকে অন্যান্য সমস্ত গ্রহই অস্তমিত হয়ে যায় যখন রবির কাছে আসে। রবির তেজ নেওয়ার মতন ক্ষমতা কারণ নেই, সেই জন্যই তো সে রাজা। তো শনি অস্তমিত হয়ে যাবে, আর শনি তো সবচেয়ে ঠান্ডা, সেই জন্য শনির স্প্যানটা বেশি। খেয়াল করে দেখুন, মঙ্গল গরম হওয়া সত্ত্বেও মঙ্গল 16 ডিগ্রি পর্যন্ত স্প্যানটা বেয়ার করে। অস্তমিত মানে কি হয় দেখুন, আমি কিছুদিন আগে আলোচনায় আপনাদের বলেছিলাম যে আমাদের যেরকম ধরুন যে সমস্ত মাঙ্গলিক কাজকর্ম আছে, সেগুলোর একমাত্র উপনয়ন ব্যতিরেকে অন্যান্য মাঙ্গলিক কাজকর্ম ভাদ্র মাসে, পৌষ মাসে এবং চৈত্র মাসে করা হয় না, অন্যান্য মাসে করা হয়। তো না করা হওয়ার একটা মেজর কারণ কি, যে ভাদ্র মাস করা হয় না কারণ সেদিন ভগবানের পূর্ণ কলায় জন্মগ্রহণ ছিল, তিনি ছিলেন, পূর্ণ অবতার ছিল তার, সেই কারণে তার সম্মান হেতু করা হয় না। কারণ সেই মাসের যা তেজ আছে, রবি তার মূল ত্রিকোণে থাকে ভাদ্র মাসে, তো সেই কারণে সেই তেজকে বেয়ার করার মতন ক্যাপাসিটি আমাদের কেন এই বিশ্ব ব্রহ্মাণ্ডে কারোরই নেই। সেই জন্য সেটাকে নিষিদ্ধ করা হয়েছে সেই মাসটাকে। কিন্তু কোনো নেগেটিভিটি নেই, কেউ যদি সাত্ত্বিকভাবে কর্ম করতে পারে তো সে করতে পারে। অনেক পঞ্জিকাতে দেখবেন ডেটও থাকে, কিন্তু কেউ করেন না। আর হচ্ছে, রাজা যখন গুরুদেবের ঘর দিয়ে পাস করেন, তখন কি হয়, অন্যান্য সমস্ত গুণীজন সেখানে এসে উপস্থিত হন। রাজাকে তখন কিছুটা সাবমিসিভ হতে হয়, সে যতই রাজা হোক না কেন, সে তো তার গুরুর ঘরে এসছে। গুরু তার থেকে প্রোফাইলে নিচু হতে পারে, কিন্তু গুরু সে, গুরুর ঘরে আসলে মাথা ঝোঁকাতেই হবে। তো সেই হিসেবে সেই সময় অন্যান্য গুণীজনেরা এসে সেখানে উপস্থিত হন। তো সেই কারণে ব্রাহ্মণের ঘরে যেহেতু রাজা এসে উপস্থিত হন, সেই জন্য ব্রাহ্মণ ব্যস্ত হয়ে যায়। তার ফলে এই সময় আমাদের পৌষ মাসে এবং চৈত্র মাসে বিবাহ বলুন বা অন্যান্য যে কোনো মাঙ্গলিক কার্যে বলুন হয় না, একমাত্র উপনয়ন হয়, অন্যান্য কিছু হয় না। তো সেরকম এই মাঘ মাসে আপনি দেখবেন, এই মাঘ মাস অত্যন্ত অত্যন্ত পয়া মাস, এবং সমস্ত রকম বলুন কেন এই বিবাহ বা অনেক কিছু কেন বেশি পরিমাণে, আমি যেটা বললাম যে এই সময় দেবলোক অ্যাক্টিভেট হয়ে যায়। ভগবান যেহেতু অ্যাক্টিভেট করে দেয়, ক্ষীরোদাক্ষায়ী বিষ্ণু রূপে তার ডেরিভেটিভ যে ক্ষীরোদাক্ষায়ী বিষ্ণু, ভগবানের একদম লোয়ার ডেরিভেটিভ যেটা, সে অন্যান্য দেবদেবীদের অ্যাক্টিভেট করে দেয়, যে এই ব্রহ্মাণ্ডকে দেখে মূলত তিনি অ্যাক্টিভেট করে দেন। ফলে আমাদের মাঙ্গলিক কাজগুলো অত্যন্ত ভালোভাবে আমরা করতে পারি এ সময়। সুতরাং মাঘ মাসে বিবাহ করা, ফাল্গুন মাসে বিবাহ করা
বিভূতি যোগ যারা পড়েছেন দশম অধ্যায়ে গীতার, সেখানে ভগবান বলেছেন যে ঋতুর মধ্যে আমি বসন্ত, হ্যাঁ, তো বসন্তকাল মানে তিনি নিজেকে তখন বলছেন আমি কামদেব। তিনি তো সব, তারই সমস্তটাই তো তার এক্সটেনশন। তিনি নিজের ক্ষমতাটাকে ডিসেন্ট্রালাইজ করে দিয়েছে, সমস্তটাই তার এক্সটেনশন। কোনো একজন কোনো দেশের কোনো একজন অফিসার কাজ করছে মানে অ্যাকচুয়ালি সেই দেশের রাষ্ট্রপতি তার হয়ে কাজ করছেন, বা সেই দেশের যা সাংবিধানিক নিয়ম আছে সে, বা রাজা যদি সেখানে সাংবিধানিক প্রধান থাকে তিনি, কারণ তারই রিক্রুটেড একজন অফিসার তার হয়ে কাজ করে দিচ্ছে, অ্যাকচুয়ালি তার কনসেন্ট আছে সেই জন্য। ঠিক সেভাবেই হয় এখানে, এখানে অ্যাক্টিভেটেড থাকে। তো আমরা দেখবেন মাঘ ফাল্গুন মাসে সেখানে ভগবান বিভূতি যুগে বলেছে যে আমি কামদেব, এবং গান্ধর্বদের মধ্যে আমি চিত্ররথ। তো সেক্ষেত্রে বসন্তকালকে তিনি রিজেম্বল করেছেন, স্পেশালি তিনি আমাদের ফাল্গুন মাসকে, মাঘ ফাল্গুন এই সময়টাকে আমাদের খুব কাছাকাছি এনেছেন। এবং ভগবানের জন্ম, ভগবান যখন 32 কলা জন্মগ্রহণ করেছিলেন ত্রেতা যুগে রামচন্দ্র রূপে, তখন তার জন্ম হয়েছিল চৈত্র মাসে। বহু সময় দেখবেন যে রামচন্দ্রের যে রবি আছে, আমি একবার কোট করে আপনাদের পড়ে শুনিয়েওছিলাম যে মহর্ষি তুলসীদাস কিভাবে লিখে গেছেন। এগুলো সব কিছুর পেছনে কজ আছে, কজটা হচ্ছে এটা। কিন্তু প্রত্যেক বছরই রবি মকর রাশি দিয়ে পাস করে, সে অনন্তকাল থেকে 5 বিলিয়ন বছর ধরে করে আসছে। কিন্তু ফ্যাক্ট হচ্ছে সবসময় তো শনি থাকে না, শনি আছে, বকরি বুধ আছে। বকরি বুধের এফেক্টটা কি হবে আমি কতদিন বলেছি। এবার শনি থাকার জন্য যে প্রবলেমটা হবে, শনি অস্তমিত হয়ে যাবে 4-5 দিন পর থেকে। শনি যখন অস্তমিত হয়ে যায়, অস্তমিত মানে কি, সেই গ্রহের বল হ্রাস হয়ে যায়। অস্ত মানে সেটিং। তো যখন তার বল হ্রাস হয়ে যায়, তার যে শিডিউল্ড ওয়ার্কগুলো রয়েছে সেগুলো কে করবে? সেগুলো সে করতে পারবে না, বা করলেও সেটা খুব কাছাকাছি করতে পারবে, বা হাফ ডান বা কোয়াসি ডান এরকমভাবে করতে পারবে। তার ফলে শনির যে বিপুল ওয়ার্ক, শনি কিন্তু সমস্ত প্ল্যানেটকে কন্ট্রোল করে ফ্রম ডাইরেকশন অফ সান, অফ দ্য সান। তো শনি কিন্তু রবির নির্দেশে সমস্ত প্ল্যানেটকে কাজ, শনি হচ্ছে মেন মানে মানে রবির যে এক্সিকিউটিভ, সে মেইন এক্সিকিউটিভ সে, তো সবার হয়ে সে নিয়ন্ত্রণ করে। সে যদি নিজেই খুব দুর্বল হয়ে যায়, বা এরকম একটা জায়গায় চলে আসে যে সে অমেরুদণ্ডী হয়ে গেছে, ইনভার্টিব্রেট হয়ে গেছে, সে অন্যকে কি নির্দেশ দেবে? তো অন্যান্য সমস্ত প্ল্যানেটই কম বেশি উইকনেস এই সময়টা ফিল করবে। আপনাদের আমি বারবার বলেছিলাম যে ফেব্রুয়ারি মাসের 7-8 তারিখের পর থেকে সিচুয়েশনটা দেখবেন একটু র্যাপিড চেঞ্জ হবে, একটু মানে নেগেটিভ হবে। অ্যাপ্রিহেনশনের কোনো ব্যাপার নেই, রবি ফার্স্ট মুভি, দ্রুত বেরিয়েও যাবে, ঠিকও হয়ে যাবে, কিন্তু অ্যালার্ট থাকতে হয় যখন একটু নেগেটিভ সময় যায়। তো এটা একটা ব্যাপার। আর নাম্বার 2 হচ্ছে যে শনি অস্তমিত হয়ে যাওয়া মানে যেগুলো প্রথম ঘটবে সেগুলো হচ্ছে ব্রিচ অফ পেশেন্স হয়ে যাবে। শনি আমাদের সমস্ত রকম ধৈর্যের কারক, স্থৈর্যের কারক। শনি হচ্ছে গ্রে ম্যাটারের কারক, আমাদের সমস্ত কিছু। তো আমাদের চিরস্থায়ী মানে একটা লং, চিরস্থায়ী বলে তো কিছু হয় না, ভগবান ব্যতী রেখে চিরস্থায়ী কিছু নেই। তো সেই হিসেবে আমাদের আমাদের কাল অনুসারে যেটা একটা স্থায়ীকরণ আছে, মহাদেব যে কালকে নিয়ন্ত্রণ করে, অর্থাৎ আমরা যে কালের মধ্যে বেঁচে আছি, এই কালের মধ্যে তো 30 বছর 40 বছর তো আমাদের জীবনের সাপেক্ষে একটা বড় সময়। তো সেই সময়টার জন্য স্যাটার্ন খুব গুরুত্বপূর্ণ রোল প্লে করে, কারণ স্যাটার্ন যে জিনিসটা করে সেই জিনিসটার একটা লং টার্ম এফেক্ট থাকে। 25 বছর 30 বছর 40 বছর, অনেক সময় 200-300 বছরও থাকে, লং টার্ম এফেক্ট থাকে। সেই লং টার্ম এফেক্টটা কিন্তু নষ্ট হবে, রবি কাছাকাছি থাকে। আমাদের পণ্ডিতরা বলেছে শনি এবং রবির মধ্যে সবসময় 90 ডিগ্রির ডিফারেন্স থাকা উচিত, সেটা সবসময় ভালো। অর্থাৎ এতটা দূরত্বে থাকতে বলেছে। বিশেষ করে শনি যদি কোনো গরম ঘরে অবস্থান করে, গরম মানে 1-5-9 অবস্থান করে, বা বৃশ্চিকে অবস্থান করে,
বা মীন রাশিতে অবস্থান করে, এগুলো কম্পারেটিভলি মীন রাশি বা বৃশ্চিক রাশি জলকারক ঘর হওয়া সত্ত্বেও এদের টেম্পারেচার আছে, বা কন্যা রাশির প্রথম 10 ডিগ্রির মধ্যে অবস্থান করে, তাহলে কিন্তু রবি যেন অবশ্যই 90 ডিগ্রি দূরে থাকে তার থেকে, নাহলে কিন্তু রবি তাকে এফেক্ট করে দেবে কম বেশি। এবার 16 ডিগ্রির 15-16 ডিগ্রির মধ্যে তো অস্ত হয়ে যাবে, পুরো ওয়ার্কলেস হয়ে যাবে, ফোর্সলেস হয়ে যাবে কিছুদিনের জন্য। তো এই সময়টা আমাদের উপরে মারাত্মকভাবে ধৈর্য, স্থৈর্য, আমাদের কন্ট্রোলিং এবিলিটি কমে যাবে সমস্ত জায়গায়, আমাদের ডিসিশন মেকিং এবিলিটি কমিয়ে দেবে। কোনো জিনিসকে ধৈর্যের সাথে চিন্তা করে একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে আমাদের কিছু হীনমান্যতা তৈরি করবে, আমরা সেই কাজটা করতে পারবো না, আমরা একটা ডুয়ালিটিতে ভুগবো, এই ধরনের কিছু নেগেটিভ জায়গা তৈরি করবে। শনি আমাদের যে জিনিসটাকে খুব বেশিভাবে দেখে সেটা হচ্ছে আমাদের শরীরের একদম কাঠামো, অর্থাৎ আমাদের স্কেলিটন স্ট্রাকচার, যার উপরে বেসটা দাঁড়িয়ে আছে। আর নাম্বার 2 যেটা দেখে সেটা হচ্ছে আমাদের শরীরের অনৈচ্ছিক পেশি দ্বারা চালিত যে সমস্ত মেজর অর্গান আছে, সেই সমস্ত মেজর অর্গানের ফাংশনারি স্যাটার্ন দেখে। তো সেই জায়গাগুলোকে কিন্তু একটু খেয়াল রাখবেন, বিশেষ করে হার্টের জায়গা, লিভারের জায়গা, প্যানক্রিয়াসের জায়গা। হ্যাঁ, এবং যখন স্যাটার্ন উইক হয়ে যায় কোনো কারণে, বা সে তার শিডিউলড ওয়ার্কের বাইরে গিয়ে কাজ করতে হয়, তখন যেটা খুব বেশি রকম থাকতে হয় সেটা হচ্ছে নিজের ওপরে খুব আত্মনিয়ন্ত্রণ, কারণ বুধও সেখানে থাকবে কিন্তু। আমি বকরি বুধের কিছু এফেক্ট আপনাদের গতদিন বলেছিলাম, বুধও সেখানে থাকবে, শুক্র বকরি আছে। তো এই পুরো ফেজটা অ্যাকচুয়ালি ফেব্রুয়ারি মাসের প্রায় ধরুন এই অ্যাপারেন্টলি 16-17 তারিখ পর্যন্ত থাকবে। এবং আমি বলেছি যে এই মানে মান্ডেন ক্যালকুলেশন অনুসারে যেটা বলেছি সেটা মার্চ মাসে 7-8 তারিখ পর্যন্ত এই এফেক্টটা থাকবে, তারপরে আস্তে আস্তে অ্যাসিমটোটিক্যালি কমে যাবে। তো সেই জায়গাটা একটুখানি খেয়াল রাখবেন। রবি এবং চন্দ্র না আমাদের, তার সাথে শুক্রও গুরুত্বপূর্ণ রোল প্লে করে, আমাদের যে চরিত্র গঠনে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়, কারণ চন্দ্র আমাদের মনকে নিয়ন্ত্রণ করে সম্পূর্ণভাবে। এবং মন মানে আমাদের সমস্ত রকম লাইকস, আমাদের ডিসলাইকস, আমাদের ডিজায়ার, অর্থাৎ যত মেটেরিয়াল বস্তু আছে সেটাকে চন্দ্র প্রাইমারিলি নিয়ন্ত্রণ করে, তার সাথে শুক্র নিয়ন্ত্রণ করে, এবং রবি আমাদের সোলকে নিয়ন্ত্রণ করে। মনের সাথে সোলের কোনো যোগ নেই। মন হচ্ছে একটা মানুষের শরীর যতক্ষণ আছে ততক্ষণ, এবং সেটার একটা নির্দিষ্ট আয়ু আছে, কিন্তু আমাদের সোলের তো কোনো আয়ু নেই, সেটা অনন্ত আছে। তো সেই হিসাবে আপনাদের যেটা বলার দরকার, আমাদের চরিত্র নির্মাণে দুটো, একটা পড়া এবং অপরা প্রকৃতি একসাথে যুক্ত হয়ে তৈরি হয়, অর্থাৎ আমাদের যে মেটেরিয়াল, যে আমাদের এক্সিস্টেন্স, সেটা আমাদের তৈরি করে। এই জায়গাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা আমাদের প্লে করতে হয়, সেটা আমাদের রবি করে। তো আমাদের কি হবে, চারিত্রিক জায়গায় কিছু ধরুন যাকে বলে যে আমাদের কিছু অধঃপতন হওয়া, কিছু জায়গায় আমাদের লোভ লালসা বেড়ে যাওয়া। অ্যাকচুয়ালি মকরে রবি সম্পর্কে আমাদের যে সমস্ত পুরানো শাস্ত্র আছে সেখানে খুব খারাপ বলা আছে, কিন্তু খারাপগুলো তৎকালীন পার্সপেক্টিভে বলা আছে। যেরকম বলেছে মানুষ দাসত্ব বৃত্তি করবে, বন্ডেড লেবার। তো বন্ডেড লেবার একটা অ্যাবলিশড হয়ে গেছে সম্ভবত আজ থেকে প্রায় 45-50 বছর আগে। তো সেই হিসাবে সেটা এই যুগে খাটে না। আমাদের অনেক লিবার্টি আমরা ভোগ করি, অলমোস্ট পৃথিবী এখন অনেক আধুনিক। তো সেই কিন্তু আমাদের এইটাকে আধুনিকতার প্রেক্ষিতে আমরা যারা এখন চাকরি করি বা ব্যবসা করি, যাই করি না কেন, সেটার মধ্যে কিন্তু স্বাধীনতার জায়গাটা কমই আছে। চাকরি করলে তো প্রশ্নই নেই, চাকরি করলে আমাদের উপরে কেউ না কেউ রয়েছে এবং সে আমাদের কন্ট্রোল করার চেষ্টা করবে, সবার ওপরেই কেউ না কেউ রয়েছে। আর যদি ব্যবসা করি সেক্ষেত্রেও মানিটারি কনস্ট্রেইনস আছে, কোনো ব্যাংক লোন দিল কিনা, বা কেউ কোনো জায়গায় পেমেন্ট আটকে আছে কিনা, অর্থাৎ আপনি সবসময় যে জনম মৃত্যু জরা ব্যাধি দুঃখ দোষানুদর্শনম, যে 7 রকম আমাদের দোষ আছে তার কন্ট্রোলে থাকবেন সবসময়। আমরা সবাই থাকি, তখন একটু বেশি করে রিয়েলাইজ করতে পারবেন। তো এই ফ্যাক্টটা কিন্তু এখানে থাকে রবি যখন মকরে থাকে।
তার সাথে না রবি মকরে থাকলে, রবি যেহেতু নিজের ঘর থেকে দূরে চলে আসে অনেকটা, তো দেখবেন রবি যখন যাবে তার সাথে শুক্র বুধ কাছাকাছি অবস্থান করবে, এটা তার যেহেতু সৌর সৌরজগতের নিয়মটাই তাই, তো খুব দূরে তারা কখনো অবস্থান করতে পারে না। রাজা কখনো একা যায় না কোনো জায়গায়। তো দুজনের রবি যখন যাবে তো শুক্র বুধ দুদিক থেকেই কিন্তু একটা নির্দিষ্ট ডিস্টেন্স আছে, সেটা হচ্ছে 72 ডিগ্রি, তার বাইরে যেতে পারে না, অর্থাৎ 36 ডিগ্রি করে দুদিকে, তার বাইরে কোনো ছক হয় না কখনো। মানে অ্যাটলিস্ট রাজা দুজন লোক নিয়ে চলবে তার, এটাই তার প্রকৃতি। তো সেই হিসাবে রবি কিন্তু এখানে এক ধরনের স্টোর করার মেন্টালিটি তৈরি করে, অর্থাৎ যেটা রবির নয়, রবি কি, রবি লোককে দেবে, রাজা তো ফিড করানোর জন্য পিতার ভূমিকা অবতীর্ণ থাকে না, তো সে কিন্তু উল্টো ভূমিকা নেয়, তার ফলে রাজার যে অ্যাকচুয়াল চরিত্র সেখানে কিছুটা টার্নিশ হয়। কিন্তু বর্তমান প্রেক্ষিতে দেখুন যে বর্তমান প্রেক্ষিতে আমরা যে কাজই করি না কেন, আমরা তো যা পয়সা আয় করি তার একটা অংশ তো অবশ্যই আমরা জমাই, কম হোক বা বেশি হোক সেটা অবশ্যই জমাই। তো সেদিক থেকে কিন্তু বর্তমান জায়গাটায় খুব একটা আমাদের এফেক্ট হওয়ার কথা নয়। যেটা হতে পারে সেটা ইনসাবঅর্ডিনেশন হতে পারে একটু বেশি রকম, শনি রবি একসাথে রয়েছে, তো একটা ইনসাবঅর্ডিনেশন হতে পারে, কারণ এর উপরে রাহুর একটা পঞ্চম দৃষ্টি রয়েছে বা উল্টো দিক থেকে নবম দৃষ্টি আছে। এটার জন্য যারা ধরুন ডিসিপ্লিন ফোর্সে কাজ করেন বা যে কোনো কাজই করুন না কেন, আপনার উপরে একজন হায়ারার্কিয়ালি একজন তো বস রয়েছে, তো তার সাথে আপনি বাগবিতণ্ডায় জড়াবেন না, এটাই বলা বাহুল্য, নাহলে কিন্তু সমস্যা করে দেবে। এটা একদম পরিষ্কার ব্যাপার। মানে এখানে এক ধরনের মনিব চাকর, খুব খারাপ শব্দ ইউজ করছি, এইরকম একটা সম্পর্ক তৈরি হয়, এবং যেটা রিয়েলাইজ করা যায়, যাদের মধ্যে সেলফ রেসপেক্ট বেশি আছে তারা কিন্তু জায়গাটাতে একটু কষ্ট পেতে পারে। এই সময় যেটা করা উচিত সেটা হচ্ছে আজকের দিনে স্পেশালি, বা আগামীকালও করতে পারেন, সেটা হচ্ছে পিতৃতর্পণ করাটা খুব গুরুত্বপূর্ণ। যারা করতে পারেন, প্রত্যেক মাসেই অ্যাকচুয়ালি করা উচিত, তারা করবেন। সেটা হচ্ছে যে কোনো পিত বস্ত্র পরিধান করে, অর্থাৎ হলুদ কাপড় পরিধান করে, এবং গোটা নারকেল দ্বারা এবং তিল দ্বারা, তিল কালোও হতে পারে সাদাও হতে পারে, দুটোতে অসুবিধা নেই, কালো হলে প্রেফারেবলি ভালো আছে কারণ শনি রবি একসাথে রয়েছে, এবং তেল দ্বারা, সর্ষের তেল দ্বারা যদি তর্পণ করতে পারেন এবং 5 রকম ফল দিয়ে যদি সেটা করতে পারেন সেটা কম্পারেটিভলি বেটার। এবং যারা আপনি মনে করেন যে যাদের থেকে আপনি বলবান অর্থাৎ ইকোনমিক্যালি, তাদের আপনি কোনো মিষ্টান্ন পরিবেশন করতে পারেন, যদি নিজের হাতে রান্না করে দিতে পারেন সেটা অনেক বেটার হয়। এই সময়ের যে নেগেটিভ আসপেক্টগুলো আছে সেখান থেকে আপনাকে বের করতে সাহায্য করবে। তার সাথে ইগোকে অবশ্যই গেট ডাউন করবেন, যেহেতু শনি একেবারে মানে অস্তমিত হয়ে যাবে, মানে ধরুন মাসের শেষের দিকে বা ফেব্রুয়ারি মাসের একদম শুরুর দিকে বুধ যখন ডাইরেক্ট হবে, সে সময় শনি রবি, মানে রবি অলমোস্ট সুপারপোজ করবে শনির ওপর দিয়ে, তো সেই সময়টা কিন্তু ইগোর প্রবলেমটা এত বেড়ে যাবে যে কোনো অঘটন ঘটে যেতে পারে সেই ইগো থেকে। তো ইগোকে গেট ডাউন করুন কোনোভাবেই, মানে শরীরকে প্রাধান্য দেবেন না, তাহলেই গুরুত্বপূর্ণ হবে, মানে জায়গাটাকে নষ্ট করে ফেলবেন। হ্যাঁ, এবার আমি একটু জাস্ট লগ্ন ওয়াইজ কিছু কিছু ক্ষেত্রে বলে দিচ্ছি, সব ক্ষেত্রে বলছি না, কিছু কিছু ক্ষেত্রে বলে দিচ্ছি। প্রথম যেটা বলবো সেটা হচ্ছে বৃষ লগ্ন নিয়ে। বৃষ লগ্নের অ্যাকচুয়ালি 4th হাউসের লর্ড 9th হাউসে গেছে, তো 10th হাউসে জুপিটার রয়েছে। এখানে একটা কথা একটু বলে রাখি জাস্ট, দ্বিতীয় বৃহস্পতির অবস্থান রাহুর নক্ষত্রে, রাহুকে কিছুটা আগের দিনই বলেছিলাম যে রাহুর দশমে যেহেতু বৃহস্পতি থাকবে এবং নবমে যেহেতু রবি শনি বুধ একসাথে থাকবে, তো রাহু হচ্ছে একটা ডেমন, তার কোনো ঘর নেই এই ঘরে, যে কোনো ঘরে যেরকম খুশিভাবে থাকে এবং দীর্ঘকালীন থাকে, 1.5 বছর ধরে থাকে, সবসময় বকরি চলে। তো এ যখন তার 9th হাউসে, তার তার যে ধর্মস্থানে, তার ধর্মস্থানে কি আছে না, শনির মতো প্ল্যানেট আছে, রবির মতন প্ল্যানেট আছে, বুধের মতন প্ল্যানেট আছে, তার ফলে সে খুব একটা যে মানে ধর্মচ্যুত হবে, অর্থাৎ তার ধর্মটা কিন্তু সে রেস্ট্রেইন করতে পারবে, এটা মাথায় রাখবেন। অর্থাৎ তার যে ডেমনিশ অ্যাক্টিভিটিসটা সেটা কিন্তু বেড়ে যাবে। শুধু যদি রবি থাকতো তাহলে তাকে কন্ট্রোল করতে পারতো,
শনি কন্ট্রোল করতে পারবে না, বা যদি শুক্র থাকতো বেড়ে যেত। এখন কিন্তু বেড়ে যাবে, কারণ এই ঘরের ক্যাপ্রিকর্নের ওপরে, ক্যাপ্রিকর্নের সাইনটা দেখুন, ক্যাপ্রিকর্ন হচ্ছে একটা একটা সি গোট অ্যাকচুয়ালি, আমরা আমরা অ্যাস্ট্রোলজিক্যালি বলি যে তার একটি ছাগল, তার প্রথম দিকের অংশটা হচ্ছে মানে শিপ আর কি, মানে শিপ বা গোট যাই বলুন না কেন, গোটই অ্যাকচুয়ালি, সি গোট, কিন্তু তার হর্নগুলো আমাদের শিপের মতন, অর্থাৎ পার্বত্য এরিয়ায় বসবাসকারী যে সমস্ত ছাগল আছে তাদের মতন, এবং পেছন দিকটা মাছের মতন। এবং ওই বিভূতি যুগে কিন্তু ভগবান বলে যে রাশির মধ্যে আমি কিন্তু মকর, মকর কিন্তু অত্যন্ত মানে পৃথ্বী যোগকারী, কিন্তু চর মানে চরগুণযুক্ত। তো সেই হিসাবে মানে এটার ভারী খুব, আমি অনেক দিন আগে বলেছিলাম যে রেলের একটা বগির মতন, যাকে ঠেলতে গেলে একটা ইঞ্জিন লাগে, কিন্তু একবার যদি গতি পেয়ে যায় সে কিন্তু অনেক বেশি মোমেন্টাম নিয়ে নেবে। নর্মালি মোমেন্টাম নেয় না, অনেকটা স্থির রাশির মতনই বসে থাকে, কিন্তু অ্যাকচুয়ালি চর রাশি। কম্পারেটিভলি ছোট গ্রহ এখানে অ্যাক্টিভ থাকে, বড় গ্রহ খুব একটা, মানে শনির মতন প্ল্যানেট শখ এখানে বসে থাকলে কিন্তু এই ঘরের অনেক বেশি ইনার্শিয়া বাড়িয়ে দেয়। তো ছাগলের বা একটা একটা ছাগল তার এরকম একটা সাইন দেওয়ার মানেটা হচ্ছে এই রাশির মধ্যে একটা অদ্ভুত রকমের ডিপ্লোম্যাসি রয়েছে। আমরা হয়তো সাধারণভাবে কোনো মানুষকে মানে হেয় প্রকাশ করে বা তাকে অনেক সময় তাকে এরকমভাবে বলি এটা ছাগল বা এরকম কিছু, অ্যাকচুয়ালি তা নয়। এই এই জগতের মধ্যে সব থেকে বোকা প্রাণী হচ্ছে মানুষ, অন্তত কলিযুগে, যে প্রকৃতির নিয়মের বিরুদ্ধে বাঁচার চেষ্টা করে। কোনো প্রাণী করে না, কোনো প্রাণী কোনো গাছ কখনো হবে না। আপনি দার্জিলিং থেকে একটা কমলা লেবু গাছ এখানে পুতুন, এখানে হবে না। হলেও এমন লেবু হবে যে মানে পাতি লেবুর থেকেও টক হবে, সাইজেও ছোট হবে। প্রকৃতির নিয়মের বিরুদ্ধে কেউ কাজ করে না, মানুষ করে। মানুষ ঘুরতে চলে গেল হিমালয়ের ওপরে, হিমালয়ের ওপরে ঘুরে কি হবে? হিমালয়ের ওপরে যদি ঘোরারই দরকার হতো তাহলে তো মানুষকে ওখানে জন্মই দিত। ভগবান কি মানুষের থেকে বেশি কম বুদ্ধি রাখে? যে এই এন্টায়ার ইউনিভার্সটা চালায় সে আমাদের থেকে কম বুদ্ধি রাখে? একটু হলেও তো বেশি বুদ্ধি রাখে। তো সে কি করছে, চলে গেল কোনো মরুভূমির মধ্যে, অ্যাডভেঞ্চার, বাইক চালিয়ে চলে যাচ্ছে কত দূরে। আমি আমি কোনো তো নীতি নির্ধারণের কোনো ক্ষমতা আমার নেই, আমার দেখে অবাক লাগে। ওটা মানুষের কাজ নয় অ্যাকচুয়ালি। বিভিন্ন এরিয়ার বিভিন্ন বিভিন্ন একটা প্রাকৃতিক নির্দেশ আছে, যেটাও সেখানেই ঘটবে। এই ওয়েস্টার্ন ডিস্টারবেন্স কোথায় হয়? অ্যাকচুয়ালি ভূমধ্য সাগরে হয়। দেখুন বকরি শুক্রের জন্য সেটা টানতে টানতে সেটা পূর্ব দিকে কতটা সরে এসছে, কতটা পূর্ব দিকে শিফট করেছে, এবং সেটা এখন ওয়েস্ট বেঙ্গলের বর্ধমান বা আমাদের এই সমস্ত ডিস্ট্রিক্টে ঢুকে যাচ্ছে, যেটা মানে আফগানিস্তান, পাকিস্তান বা পাঞ্জাব বা পশ্চিম উত্তরপ্রদেশ পর্যন্ত থাকতো, সেটা এখন ঢুকে পড়েছে পশ্চিমবঙ্গ বা বাংলাদেশেরও একটা অংশে, পূর্ব দিকের অংশে। তো এই হচ্ছে অ্যাবারেশন। অ্যাবারেশন হচ্ছে মানে কি হচ্ছে, এই সময়টা তো বৃষ্টির সময় নয়, তার ফলে প্রচুর সবজি নষ্ট হবে, অনেক রোগ জীবাণু ছড়াবে, এভাবেই হয়। গ্রহ যখন বকরি হয়, সেই জন্য বলে, অনেকে বলে দেখবেন বকরি গ্রহ ভালো নয়। তার কারণ হচ্ছে বকরি গ্রহ পৃথিবীর কাছে থাকে, বকরি গ্রহ তার যে ন্যাচারাল এফেক্ট তার থেকে বেশি এফেক্ট দেওয়ার চেষ্টা করে, তখন তার মধ্যে ওই ইন্ডালজেন্স হয়ে যায় এক ধরনের, সেই ইন্ডালজেন্সটা আমাদের উপর নেগেটিভ হয়। আমাদের নির্দিষ্ট সীমার বাইরে কিছু করা উচিত না, সেরকম কোনো ডাইরেকশন আমাদের দেওয়া হয়নি। তো রবি এখানে থাকাকালীন, তো বৃষের ঘরে থাকাকালীন, যেহেতু 10th হাউসে 9th হাউসে যেহেতু শনি রবি বুধ একসাথে রয়েছে এবং 8th হাউসে শুক্র বকরি রয়েছে, তার যে ট্রান্সফরমেশন অফ পাওয়ার, এবং গুপ্ত স্থানে শুক্রের মতন তার গুরু নিজে বকরি হয়ে রয়েছে, এবং প্রবল মানে ক্ষমতা রাহুকে এখানে দিয়ে দেবে। রাহু কিন্তু প্রচণ্ড পাওয়ারফুল অবস্থায় রয়েছে এবং সে তার দৃষ্টিও দিচ্ছে ওই রবির ওপরে। তো রবি কিন্তু এখানে টার্নিশড হচ্ছে,
এই টার্নিস্টের এফেক্ট কিন্তু কম বেশি আমাদের সবাইকেই নিতে হবে, অর্থাৎ আমাদের আত্মসম্মান বলুন, সোশ্যালি ডিফামেশন বলুন, এই জাতীয় কিছু সমস্যা নিতে হবে। যে যে ফিল্ডে রয়েছেন সেখানে একটু সচেতনভাবে থাকবেন, যতটা সম্ভব অনেস্টি মেনটেন করার চেষ্টা করবেন, কারণ স্যাটার্ন যেহেতু অস্তমিত থাকছে, যত ডিসঅনেস্ট হবেন স্যাটার্ন যেই না আবার ফেব্রুয়ারি মাসের 22-23 তারিখের পরে সেই না আবার বলটা ফিরে পাবে, আপনাকে সঙ্গে সঙ্গে পানিশমেন্ট দিয়ে দেবে। কিন্তু মঙ্গলের নক্ষত্রে আছে, 1 মিনিটের জন্য টাইম নেবে না। চন্দ্রের নক্ষত্রে ইন্ডালজেন্স দেয়, কিন্তু মঙ্গলের নক্ষত্রে দেবে না, এটা প্রথম কথা। তো বৃষ রাশির ক্ষেত্রে, বৃষ রাশি যাদের রেসপেক্টিভ লগ্ন আছে তাদের ক্ষেত্রে বলে দিচ্ছি, একদম স্পেসিফিক্যালি সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে খুব সাবধানে নেবেন। কাজের জায়গায় পরিবেশ বজায় রাখবার চেষ্টা করবেন। ব্লাড সুগার থেকে নিজেকে কন্ট্রোল করবেন। 50-এর ওপর বয়স হলে অবশ্যই টেম্পারমেন্টকে কন্ট্রোল করবেন, বিশেষ করে রাস্তাঘাটে। মঙ্গলও ঢুকছে গিয়ে আপনার 8th হাউসে, এখানে একটা কম্বাসন হয়ে যাবে। শুক্র এবং মঙ্গল, বকরি শুক্র এবং তার সাথে মার্গী মঙ্গল, জায়গাটা আপনাকে অনেক বেশি কন্ট্রোল থাকতে হবে। আপনার স্পাউসের সাথে সম্পর্ক বজায় রাখবার চেষ্টা করবেন ঠিকঠাক মতন, এবং তার কথাবার্তার প্রতি নিয়ন্ত্রণ রাখবেন, যাতে যতটা রাখা যায় আর কি সেটা করবার চেষ্টা করবেন। নেইবারের সাথে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করবেন। পরিবারের মধ্যে শান্তি এবং যাতে একটা ইন্টিগ্রিটি বজায় থাকে সেটা কিন্তু রাখার চেষ্টা করবেন। উল্টো পাল্টা কমেন্ট করবেন না, হ্যাঁ। আপনার 2nd হাউসের লর্ড কিন্তু অ্যাকচুয়ালি বকরি হয়ে বসে আছে, এবং সেও কম্বাস্ট। আমি বললাম যে বুধের কম্বাস্টের এফেক্ট দেয় না, কিন্তু স্লাইটলি দেয়। নিজের বাক সংযম রাখবেন, না হলে কিন্তু সমস্যা করবে। মিথুন লগ্নের ক্ষেত্রে বলে দিচ্ছি, মিথুন লগ্নের ক্ষেত্রে কিন্তু আপনার 3rd হাউসের লর্ড, আপনার 3rd হাউসের লর্ড আপনার 8th হাউসে গিয়ে বকরি হয়ে গেছে। আবার 8th হাউস থেকে যদি আবার সরাসরি 8th হাউসে আসেন, তাহলেও সেটা আবার 3rd হাউসকেই রিপ্রেজেন্ট করে। তো সেক্ষেত্রে কিন্তু এটা একটা রেপ্লিকা হয়। রবির তো আর দুটো ঘর নেই, রবিচন্দ্রের একটা করেই ঘর। সেক্ষেত্রে একটা রেপ্লিকা রিপ্রেজেন্টেশন এখানে পাওয়া যায়। তো আপনাকে যেটা থাকতে হবে সেটা হচ্ছে পিতা বা পিতৃতুল্য যে সমস্ত ব্যক্তিবর্গ আছে তাদের স্বাস্থ্য সেটা ঠিক রাখতে হবে। যারা ধরুন মাঝবয়সী পিতা এরকম আছেন, যাদের সন্তানদের মিথুন লগ্ন আছে, তো তারা কিন্তু নিজেরাও সাবধানে থাকবেন। মনে করুন আপনার ছেলেমেয়ের বয়স 14-15 বছর, আপনার বয়স মনে করুন 45 থেকে 50-এর মধ্যে এরকম এজ, তারাও কিন্তু খুব সাবধানে থাকবেন। জায়গাটা একটু নেগেটিভ আছে। আপনার যদি দশা খারাপ হয় তাহলে কিন্তু আপনাকে সমস্যা করে দিতে পারে একটা মাসে। রবি কিন্তু সোলকে রিপ্রেজেন্ট করে। সোল যখন ট্রাবলে থাকে আমাদের এন্টায়ার আইডেন্টিটি ট্রাবল হয়ে যায়। তো রবিকে বাদ দিয়ে কিছুই হয় না। রবি আমাদের প্রাণ, যেটা আমাদের পিতার থেকে আসে শরীরে। তো সেই যখন ট্রাভেলে থাকে আপনাকে সংযত থাকতে হবে। 3rd হাউসের লর্ড, 3rd হাউস থেকে আমাদের ভিগিয়ারকে বোঝায়, আমাদের সামর্থ্যকে বোঝায়, আমাদের নতুন পথে এগিয়ে চলাকে বোঝায়, আমাদের রোগ রিপুকে বোঝায়, আমাদের নেইবার বোঝায়, আমাদের ব্রাদার সিস্টার বোঝায়, বিশেষ করে ইয়াঙ্গার বোঝায় সেটা। তো 12th হাউসের 4th হাউস বোঝায়, অর্থাৎ আমরা বিদেশে থাকা অবস্থায়, আমরা বাড়ি থেকে দূরবর্তী স্থানে কর্ম করা অবস্থায় কতটা পিস অ্যান্ড ট্র্যাঙ্কুইলিটি বোধ করব সেটা বোঝায়। 11th হাউসের 5th হাউস বোঝায়, অর্থাৎ লভ্যাংশকে আমরা কিভাবে ডিস্ট্রিবিউট করব বা সেটাকে আমরা কিভাবে ভোগ করব, সেটা শরীরের জন্য কত অংশ ব্যয় করব সেটাকেও বোঝায়। তো সেই দিক থেকে অনেকগুলো পয়েন্ট আপনাদের বলে দিলাম। মোটমাট এই সময়টা শারীরিক, আর্থিক, মানসিকভাবে একটু সাবধানে থাকবেন একটা মাস। তারপরে অটোমেটিক্যালি দেখবেন 7 দিনের মধ্যে সিচুয়েশন রিমার্কেবলি চেঞ্জ হয়ে গেছে। খুব ছোট্ট ফাস্ট গোচর আছে। 3টে প্ল্যানেট একসাথে গিয়ে একটা খুব বাজে কম্বাস্ট সিচুয়েশন তৈরি করেছে। সেটা হচ্ছে বকরি শুক্র, বকরি বুধ এবং রবি মকরে। এবং বড় প্ল্যানেট যেহেতু এখন প্রত্যেকেই মার্গী রয়েছে, সুতরাং বকরি প্ল্যানেটরা কিন্তু এই মুহূর্তে খুব বড় একটা রোল প্লে করে দেবে। আগেও বলেছি এ কথা। পরের যেটা নিয়ে বলবো সেটা হচ্ছে সিংহলগ্নের ক্ষেত্রে। সিংহলগ্নের ক্ষেত্রে লগ্নপতি 6th হাউসে গেছে। রবি 6th হাউসে থাকা কিন্তু খুব খারাপ ফল নয়।
কারণ রাজা সবসময় একা থাকতে ভালোবাসে, রাজার কোনোদিন কোনো বন্ধু হয় না কখনো, তার পরামর্শদাতা হতে পারে যেই হোক, সে সবসময় রাজার থেকে এক এক স্টেপ নিচে থাকে। তো সে একাই অ্যাকচুয়ালি থাকে। এবং আমি সিংহলগ্নের বহু মানুষকে দেখেছি যে 55-56 বছরের, ম্যাক্সিমাম 60 ইয়ার্স, মানে আপনি যত পশ্চিম ভারতের দিকে যাবেন যেখানে আর্লি ম্যারেজের ট্রেন্ড আছে, আমাদের এখানে তো ম্যারেজের এখন চাকরি বাকরি সব কিছু হয়ে বিবাহ করতে করতেই, আমি এক্ষেত্রে পুরুষদের বেশি বলছি, বিবাহ করতে করতেই দেখা যাচ্ছে 30, 32, 35 বছর হয়ে যাচ্ছে, কিন্তু পশ্চিম ভারতে কম্পারেটিভলি সেটা এখন অ্যাভারেজ এজটা কম আছে। তো দেখা যায় যে আমি পশ্চিম ভারতের বহু মানুষের ক্ষেত্রে দেখেছি 55-56 পরে কিন্তু তাদের মধ্যে তারা সম্পূর্ণ একা হয়ে যায়। আর পূর্ব ভারতে যেখানে ম্যারেজটা ডেফার্ড আছে, সন্তান সন্ততি দেরিতে, তারা ওই 62-64 বছরের পরে একা হয়ে যায়। সিংহলগ্ন সারা জীবন এত বেশি দাপট দেখায় মানুষের ওপরে, একটা জীবনে তাদের কোনো বন্ধু থাকে না আর। যতক্ষণ তাদের বল ছিল, সিংহলগ্নের যে সিংহ তো রবি তো বলছি কলিযুগে যশ হচ্ছে অর্থ থেকে আসে, যে যত অর্থশালী তার তত বেশি যশ। সে কি করে অর্থ আয় করেছে সেটা ফ্যাক্টর নয়, তার কাছে অর্থ আছে সেটাই মেন ফ্যাক্টর। এবার এইটা রিপ্রেজেন্টেশন করছে এখানে কলিযুগের ক্ষেত্রে এসে রবি। তো কি হবে এরা, আমি দেখেছি 26-27 বছর থেকেই মোটামুটি মানিটারি জায়গাটা, এবং রবি অসম্ভব ভালো মানির ইউজ বোঝে, প্রচুর পয়সা যেরকম খরচাও করতে পারে, পয়সাকে রাখতেও পারে প্রচুর। দ্বাদশে চন্দ্র আছে, তার ন্যাচারাল দ্বাদশ ভাব চন্দ্র, তার ফলে তার পয়সা ব্যয় করারও থাকে প্রচুর পরিমাণে। আবার সে প্রচুর আয়ও করতে পারে, কারণ তার 10th হাউস এবং 11th হাউস যথাক্রমে শুক্র এবং বুধ, এবং বুধ তার 2nd হাউসেরও লর্ড, তার ফলে প্রচুর অর্থ তাকে দেয়। এবং 5th হাউস জুপিটার প্রচুর অর্থ তাকে দেয়, এবং ন্যাচারাল 8th হাউস হচ্ছে তার বৃহস্পতি। তো পয়সা এক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন এই মাসটা কিন্তু একটু কনস্ট্রেন্স অফ মানি হবে, পয়সা আয়ের থেকে ব্যয় হবে বেশি, বা যেগুলো আপনি পয়েন্ট করছেন যে আপনার এখান থেকে পয়সা আসতে পারে বা আসতে পারে না, সেটা কিন্তু কম্পারেটিভলি কমে যেতে পারে অনেকটা। পয়সা আসলেও সেটা খুব কমিয়ে আসবে। বুধটাও বকরি রয়েছে, সেটার জন্য মানে মনক্ষুণ্ণ থাকবেন না। আর নাম্বার 2 হচ্ছে যে শরীরের প্রতি ভীষণ নজর দেবেন, স্পেশালি ব্লাড সুগার এবং ব্লাড প্রেশার দুটোর ক্ষেত্রেই। এবং হাঁটু থেকে পায়ের পাতা পর্যন্ত অংশে কিন্তু কোনো রকম যদি ব্যথা বেদনা বা ছোটোখাটো চোটাঘাত পান, সঙ্গে সঙ্গে তার প্রিকশনারি মেজার নেবেন অলওয়েজ। আর বাড়িতে পিস অ্যান্ড ট্র্যাঙ্কুইলিটি বজায় রাখবেন, যেহেতু আপনার একদম 3rd হাউস এবং 10th হাউসের লর্ড 5th হাউসে বকরি হয়ে রয়েছে, অর্থাৎ পরিবারের সাথে বেশি সময় কাটান, স্পেন্ড করুন, সেটা অনেক প্রেফারেবল হবে, রাদার দ্যান কাউকে কিছু নীতি নির্ধারণ করবার দরকার নেই। রবির লোকেরা নীতি নির্ধারণ করার ক্ষেত্রে খুব চায়, তারা সবসময় মানে ডাইরেকশনাল ওয়ার্ক তারা বেশি পছন্দ করে। আমি ডাইরেকশন দেবো, কোনো একজন লোক সে কাজটা করে দেবে। তো এই সময় যতটা পারবেন নিজেকে সাবমিসিভ রাখুন, সেটাই বেটার হবে। ধনু লগ্নের ক্ষেত্রে বলে দিচ্ছি, ধনু লগ্নের ক্ষেত্রে লগ্নে শুক্র আছে এবং লগ্নে মঙ্গল এসেও ঢুকবে আর 4 দিন পর থেকে, 3 দিন পর থেকে। খুব সাবধানে থাকবেন। দ্বাদশী কেতু রয়েছে এবং 6th হাউসে আপনার রাহু বসে রয়েছে, এবং রাহু নিজে রবির নক্ষত্রে রয়েছে এবং রবিকে সে সরাসরি দৃষ্টি দিচ্ছে। রবি ঢুকেও তো রবি নিজের নক্ষত্রেই থাকবে, নিজের নক্ষত্রে 2য় চরণে থাকবে। রাহু নিজেও এখন 2য় চরণেই, প্রথম মানে 1st চরণেই রয়েছে, তো সেই হিসাবে একদম সরাসরি দৃষ্টিটা দেবে রবির ওপরে। তো চেষ্টা করবেন যতটা সম্ভব, মানে রবি কিন্তু ধনু লগ্নের ক্ষেত্রে পরিষ্কার এখান থেকে দেখতে পাচ্ছেন যে ধনু লগ্নের ক্ষেত্রে 9th হাউসের লর্ড কিন্তু রবি, সে আপনার 2য় শনি, অস্তমিত শনি হয়ে যাবে, বুধের সাথে বসে থাকবে। বুধ আপনার 7th হাউস এবং 10th হাউসের লর্ড, বকরি বুধের সাথে, সেই বুধও কিন্তু অস্তমিত হয়ে কিছুটা দুর্বল হবে। তার ফলে কাজের জায়গা, শরীরের জায়গা, স্পাউসের জায়গা সব কিছু মেনটেন করবেন। যারা ফরেনে আছেন তারা ফরেন ল্যান্ডে ফরেন যে লজ আছে যেগুলো, সেগুলোকে প্রপারলি অ্যাভয়েড বাই করবেন, না হলে কিন্তু মেনে চলবেন, পরিষ্কার ব্যাপার, না হলে সমস্যায় পড়তে পারেন।
বা দেশের যদি অন্য প্রান্তেও থাকেন, সেখানেও যারা বিভিন্ন রকম কাজকর্মের সাথে যুক্ত আছেন, রুলস অ্যান্ড রেগুলেশনটা ভালো করে মেনে চলবেন। এই সময় কাউকে চেষ্টা করবেন খুব ইমার্জেন্সি ছাড়া কাউকে ডেট না দেওয়া, কাউকে ধার না দেওয়া, তাহলে কিন্তু সেই টাকা ফেরত পেতে ভালো দশা না থাকলে কিন্তু মুশকিল হবে। আপনার টাকা কিন্তু কিছু রিকভার হতে পারে এই সময়, পুরোটা নয়, কিছুটা রিকভার্ড হতে পারে। তো সেই জায়গাটা আপনার পক্ষে কিছুটা প্রেফারেবল জায়গা রয়েছে, সেটা একটু খেয়াল রাখবেন, ভালো ফল আপনাকে দিয়ে দেবে। সেক্ষেত্রে পায়ের দিকের অংশে কিন্তু খুব সাবধান, কোমর থেকে পা পর্যন্ত অংশে কিন্তু ছোটোখাটো চোটাঘাত লাগতে পারে। যারা টু হুইলার্স চালান আর কি, মোটর সাইকেল, সাইকেল, বাইক, এ সমস্ত, তো তারা খুব সাবধানে চালাবেন, প্রপার গাইডলাইন মেনে চালাবেন এবং আস্তে চালাবেন, কোনো তাড়াহুড়োর প্রয়োজন নেই। রাস্তাঘাটে কম্পারেটিভলি লোকও কম আছে এখন, তো তাড়াহুড়ো করাবার প্রয়োজন নেই। আর যেহেতু শুক্র আপনার লগ্নে বকরি থাকবে, অপোজিট জেন্ডারের সাথে যদি এরকম আসে জীবনে কোনো রকম, সেটা একটু বুঝে শুনে সম্পর্কে এগোবেন। বোথ মেল ফিমেলকে বললাম, মেলকে বেশি বললাম, একটু বুঝে এগোবেন, অ্যাডভান্স করবেন, সেটা বেটার হবে। লাস্ট যেটা নিয়ে বলবো সেটা হচ্ছে মকর লগ্ন নিয়ে। মকর লগ্ন নিয়ে আপনাদের বলে দিই, লগ্নের ওপরে অনেকবার আমি বলেছি, শনি তার লগ্নের ওপর দিয়ে, মানে তার ঘরের ওপর দিয়ে পাস করে 29 বছর 5 মাস সময় পর পর দিয়ে। তো এই যে এখন পাস করছে, অলমোস্ট তার থার্ড টাইম পাস করছে এখানে। থার্ড টাইম মানে সে এইবার যে মার্গী হলো, এবং মার্গী হয়ে সে চলে যাবে কুম্ভতে, তারপরে আবার ফিরে আসবে, এটাকে থার্ড টাইম। দুবারও অলরেডি বকরি হয়ে গেছে। এই ঘরের মোটামুটিও 20 ডিগ্রি পর্যন্ত কিন্তু ওর সব জানা হয়ে গেছে। বাকি লাস্ট 10 ডিগ্রি মানে 3টে নবাংশ ওর জানতে বাকি আছে নিজের ঘরের, এবং সেটা কিন্তু আগামী 2.5-3 মাসের মধ্যে পুরোপুরি ফ্যাক্টসটাও জেনে যাবে। এই ঘরের বর্তমান মানে কালচক্রের 29 বছরে কতটা চেঞ্জ হয়েছে নিজের ঘরে, সেটা কিন্তু ও জেনে নেবে। রবি এখানে এবং নিজে অস্তমিত থাকবে, লগ্নপতি নিজে অস্তমিত থাকবে, তার ফলে শরীরের প্রতি অসম্ভব যত্ন নেবেন। শনি কিন্তু ক্রনিক রোগ দেয়, লং টার্ম। কি টাইপের রোগ দিতে পারে না, যেটা করতে পারে, প্রথম অর্থোপেডিক প্রবলেম আপনাকে করতে পারবে, দাঁতের সমস্যা দিতে পারে, আমাদের যে জজ আছে চোয়ালের পোর্শনে সেখানে দিতে পারে, কানে হিয়ারিং এইডে প্রবলেম করতে পারে, বুকে আমাদের লেফট পাঁজরের অংশে প্রবলেম করতে পারে, কোমরে, ফিমেলদের ক্ষেত্রে স্পেশালি কোমর এবং থাই, হাঁটু, এই সমস্ত অংশে কিন্তু ব্যথা বেদনা প্রচুর দিতে পারে, ফ্রোজেন শোল্ডার জাতীয় সমস্যা করতে পারে। তার সাথে যেটা দিতে পারে প্রচণ্ড ঠান্ডা লাগার হ্যাবিট। এই যে ফ্লাকচুয়েশন দেখছেন, আপনারা দেখবেন আবার আজকে রাতের থেকেই টেম্পারেচার ফল করবে। আমি নবাংশে দেখছিলাম শুক্র এখন অলরেডি আমাদের নিজের ঘরে, নিজের মূল ত্রিকোণের নবাংশে বসে আছে, তো টেম্পারেচারকে আবারও গেট ডাউন করিয়ে দেবে, এবং সেটা থাকবে অলমোস্ট ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত তো এরকম থাকবে, এবং তারপরেও ঠান্ডাটা থাকবে বেশ কিছুদিন। এবং নর্দার্ন বেল্টে দেখুন মারাত্মক অবস্থা, ইউরোপিয়ান কান্ট্রিগুলো খুব খারাপ অবস্থা ঠান্ডায়। তো যারা ঠান্ডার আর কি, যাদের মধ্যে কফের প্রকোপ আছে বা পিত্তের প্রকোপ আছে, তারা কিন্তু খুব সাবধানে থাকবেন, বেশি রিচ জাতীয় খাবার খাবেন না, এবং গ্যাপে খাবার পাবেন, খুব খিদে না পেলে খাবেন না। মকর কিন্তু অ্যাকচুয়ালি মনে রাখবেন সাইন অফ ডিপ্লোমেসি। একটি একটি ছাগলের টেন্ডেন্সি দেখবেন, ও গাছের, ওকে পাতা দেবেন খেতে, ও একটা একটা করে সব পাতা খেয়ে নেবে। ও খুব আস্তে আস্তে কাজ করে, কিন্তু ও সব পুরো কাজ করে। আর ওর মাছের লেজটা লাগানো রয়েছে এই কারণে যে ওকে আপনি আইডেন্টিফাই করতে পারবেন না। তার সাথে ও দু জায়গায় সমানভাবে, মানে ও জলচর হিসাবেও ওকে দেখাচ্ছে, আবার স্থলচর হিসাবে ওকে দেখাচ্ছে, দু জায়গাতেই ও সমানভাবে কাজ করতে পারবে। এবং কালপুরুষের দশম ভাব, অর্থাৎ এই ভাবটা মানুষের কর্মের ভাব দেওয়া রয়েছে, অর্থাৎ যে মানুষ কর্মযোগী মানুষ, সে মানুষ বাইরে এবং ঘরে দুটো জায়গাতেই কিন্তু সমানভাবে
অ্যাক্টিভ থাকবে, প্রপোর্শনেট, মানে তার ব্যালেন্স থাকবে একটা, সেটা দেখা। তার সাথে ডিপ্লোম্যাটিক, প্রচণ্ড চিন্তা ভাবনা করে কাজ করে তারা। এই ঘরে শুক্র বা চন্দ্র যদি কখনো 15 ডিগ্রির মধ্যে অবস্থান করে, তারা কিন্তু ভীষণ ভীতু হয়, তারা প্রকাশ করবে না কখনো, খুব টিমিড হয়। বাচ্চাবেলায় বোঝা যায়, এরা ছোটবেলা থেকে দেখেছে, বড় হলে তারা ওটাকে লুকিয়ে দেবে। এদের মধ্যে অসম্ভব ডিপ্লোমেসি আছে। যারা বিভিন্ন পররাষ্ট্র বিভাগে কাজ করে বিভিন্ন দেশে, ফরেন ডিপার্টমেন্টে, তাদের জন্য খুব ভালো জায়গা এটা। বৃহস্পতি যেহেতু ব্যক্ত রাশি, সেহেতু এখানে এসে ওয়ান অফ দ্য কজেস, এবং গরম রাশি, এখানে এসে কিন্তু তার কিছুটা ডিভিয়েশন হয়, যেটাকে আমরা নীচ বলি। আমরা তার ফল গত 1.5 বছর ধরে অনেকটাই ভোগ করেছি। আমাদের মেটেরিয়াল লাইফকে ট্রাবল ফেলেছে, এখনও ফেলছে। তো যাই হোক, সেটা আর কিছুদিন পরে ঠিক হয়ে যাবে, এটা কোনো বড় এফেক্ট নয়, শুধু রুলস রেগুলেশনগুলো মানবেন। মকরের ক্ষেত্রে আরেকটা বলে দিই, যদি পিতার বয়স মোটামুটি 65 অ্যাবোভ হয় এবং পিতা যদি খারাপ দশায় থাকে, তাহলে কিন্তু অবশ্যই সাবধানে রাখবেন। বাবার শরীর কিন্তু অকস্মাৎ খারাপ হতে পারে, এবং খারাপ দশায় থাকলে কিন্তু একটু গণ্ডগোলের সমস্যা আপনার সাথে রয়েছে। বিশেষ করে আপনার যদি মকর লগ্ন তার সাথে রাশিও থাকে, পূর্ণ 7.5-এর মধ্যে দিয়ে পাস করবেন, সেটা কিন্তু আপনাকে বেশ কিছুটা নেগেটিভ ইফেক্ট দিয়ে দেবে। এটা থেকে একটু সাবধান থাকার প্রয়োজন রয়েছে। সংসারে শান্তি বজায় রাখবেন। 5th হাউসে রাহু রয়েছে, সন্তানদের প্রতিও নজর দেবেন। মানে কোনোভাবেই সন্তানের সাথে কোনো রকম সেতে যাবেন না, কোনো রকম বাকবিতণ্ডায় যাবেন না। চেষ্টা করবেন তাদের লজিক্যালি বোঝার এবং সেটাকে সেইভাবে সমাধান করার। জুপিটারের পোস্টিং আপনার কম্পারেটিভলি বেটার আছে, আপনাকে কিছু না কিছু করে কিন্তু মানিটারি সোর্স দিতে থাকবে অল্প অল্প করে, সেই জায়গাটা অবশ্যই বেটার আছে। অ্যাজ এ হোল আপনাকে ভালো ফল দেবে, খুব খারাপ ফল দেবে না। কিন্তু আমি প্রত্যেককেই বলছি, যেহেতু রবি নিজে শনিকে অস্তমিত করে দেবে, ডিফার্ম করে দেবে কিছু দিনের জন্য, বুধকেও করবে, কিন্তু বুধের অতটা এফেক্ট হবে না। এবং রবির দ্বাদশে শুক্র থাকবে এবং উল্টো দিকে চলছে, তার ফলে প্রত্যেকেই কিন্তু খুব বুঝে শুনে খরচা করবেন, এক্সপেন্ডিচারের প্রতি হ্রাস টানবেন, বিশেষ করে খাবার দ্রব্য। শুক্রের ঘরে যখন রাহু থাকে রবির নক্ষত্রে, মানুষের কিন্তু খাবার প্রতি একটা অদ্ভুত ধরনের, বিশেষ করে যারা খাদ্যরসিক, খুব বেড়ে যায় এবং প্রচুর এক্সপেন্ডিচার করে। খেতে অসুবিধা নেই, কিন্তু যেহেতু রবির ঘরে বৃহস্পতি সরাসরি দৃষ্টি দিচ্ছে, রাজার ঘরে বৃহস্পতির দৃষ্টি আছে, তাহলে খাবার যদি বেশি রকম খান তাহলে কিন্তু, এবং মানে কোনো নিয়মকানুন না মেনে, তাহলে কিন্তু আপনাকে রোগে ভুগতে হবে এবং গণ্ডগোল, বিশেষ করে পেট পোর্শন কিন্তু গণ্ডগোল করবে, পিত্তের প্রভাব বাড়িয়ে দেয়। বৃহস্পতি যেখানে থাকে তার স্থানহানি করে, যেখানে দৃষ্টি দেয় তাকে বলবান করে সবসময়। তো কালপুরুষে 11th হাউসকে সে দৃষ্টি দিচ্ছে, রাহুর নক্ষত্রে আছে, রাহুর নক্ষত্রে যতদিন থাকবে ডিজিজও হবে, ডিজিজ কিওরও হবে, দুটোই একসাথে চলতে থাকবে অধিকাংশ মানুষের ক্ষেত্রে। এবং তার সাথে আমি বলেছি যে সময়টা পর্যন্ত অলরেডি শুরুতেই বলে দিলাম, যে মার্চ মাসের মোটামুটি 8-9 তারিখ পর্যন্ত কিন্তু আপনারা প্রত্যেকেই যে সমস্ত রুলস রেগুলেশন আছে, বা যতদিন পর্যন্ত থাকতে বলে সেটা থাকতে হবে, আমি অ্যাস্ট্রোলজিক্যালি বলছি, সেই সময়টা পর্যন্ত কিন্তু অবশ্যই মেনে চলবেন। যেরকম খুব প্রয়োজন না থাকলে কিন্তু কেউ খুব একটা বাইরে যাওয়ার প্রয়োজন নেই। তো সাবধানে থাকবেন প্রত্যেকে। আমি মঙ্গলের গোচর নিয়ে একটা ডিটেল ভিডিও করব, গুরুত্বপূর্ণ গোচর হতে চলেছে, 1 দিনের মধ্যে আমি চেষ্টা করছি করে দেওয়ার। ভালো থাকবেন প্রত্যেকে, নমস্কার।